আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নভেম্বরের 1 তারিখ, আর এই মুহূর্তে বোধহয় 4টার মতো বাজে। কিন্তু আমার আশপাশের পরিবেশ, আকাশের অবস্থা দেখে বিশ্বাস করতে কষ্ট হবে যে এখন 4টা বাজে বিকেল। এখন বোধহয় আসরের নামাজও শেষ হয়নি। টাইটেলে তো জেনেই গেছেন যে সীতাকুণ্ড যাচ্ছি। সীতাকুণ্ড যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছি মূলত ওয়েদারের কারণেই, যেহেতু আবহাওয়া সামনে বেশ কিছুদিন খারাপ থাকবে। আমি আজকে রাতে রওনা হবো চিটাগাংয়ের উদ্দেশ্যে, সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ট্রেনে যাব, এই পর্যন্ত এই ভাবনা, বাকিটা সামনে গিয়ে দেখা যাবে। আর রাতে যেহেতু রওনা হবো, রাতে তো অন্ধকারের মধ্যে কথা বলা হবে না। আবার ইনশাল্লাহ কালকে যদি সুস্থ থাকি, ভালো থাকি, কালকে সকালে আবার সীতাকুণ্ড পৌঁছে কথা হচ্ছে। পৌঁছে গেছি সীতাকুণ্ড স্টেশন। এই আমার পিছনে ট্রেন চলে যাচ্ছে, আর এই সামনে সীতাকুণ্ড বাজার যাওয়ার রাস্তা, এই যে সামনে দিয়ে ডানে। আমি এখন যাব আগে হোটেল নিব, ব্যাগ রাখবো, ফ্রেশ হব, তারপরে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। আর এখন সময় হচ্ছে এক্স্যাক্ট 6:30। লোকাল ট্রেনে রওনা দিছি, তো সেই হিসাবে ভাবছিলাম যে বোধহয় লেট হইতে পারে। প্রথমত লোকাল ট্রেন, এর উপরে আবার সারা রাতই মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি, রেল ট্র্যাক পুরাপুরি ভেজা। তো যে হিসাব করে উঠছিলাম ট্রেনে, ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে লোকাল ট্রেন হয়ে গেছিল MiG 33। মোটামুটি খুব আরামে আসছি, ঘুম হয়েছে মোটামুটি। জার্নি করলে তো এমনিও ঘুম হয় না, কিন্তু তুলনামূলক যতটুকু সম্ভব হয়েছে, ব্যাটারি চার্জ হয়েছে। আমি এখন আবার উইদাউট এনি রেস্ট আমি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বেরোতে পারবো, এতটুকু এনার্জি আছে শরীরে। রুম নিয়ে নিছি, আর হোটেলটা রুম আমার সবগুলো খুব পছন্দ হয়েছে। অলমোস্ট প্রায় হোটেলটা নতুন হোটেল, রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে দরজা, এখানে একটা ড্রেসিং টেবিল বলে নাকি এটা, যাই হোক, ডাবল বেড, টিভি আছে, এসি আছে, চেয়ার, এখানে একটা ছোট টেবিল আছে। এই হচ্ছে টয়লেট, হাই কমোড, আর এখানে একটা হ্যাঙ্গার আছে। এই রুমের ভাড়া পড়তেছে হচ্ছে 500 টাকা। আর হোটেলের নামটা হচ্ছে, যে আমি দেখাই দিই আপনাদেরকে, নিউ সৌদি আবাসিক হোটেল। এখন আর রুমে দেরি না করি, বাইরে বেরোই। আর আরেকটা কারেকশন আছে, আমি আসার পথে আপনাদেরকে বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। তো আসলে আমি একটু ভুল বলছি, চন্দ্রনাথ পাহাড় না। আজকের প্ল্যানিংয়ে আমার হচ্ছে ইকো পার্ক, সহস্রধারা, সুপ্তধারা ঝর্ণা। আমার রুট প্ল্যানটা চেক করে দেখলাম যে না, চন্দ্রনাথ পাহাড় যাবো, তবে সেটা হয়তো আগামীকাল ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমার ইকো পার্ক। এখন বেরোবো, নাস্তা খাবো কিনা দেখি, ইচ্ছা হলে খেলাম, না হলে রওনা দিয়ে দিব। চিন্তা করছি নাস্তা খেয়েই রওনা দিব, কারণ ফিরতে ফিরতে বেশ দেরি হবে, আর অত সময় ক্ষুধা লেগে যাবে। তো দরকার নেই প্যারা নেয়ার। আর এই যে রাস্তা দেখছেন, মাত্র বৃষ্টি হলো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। চলে আসছে সে বোটানিক্যাল ইকো পার্ক, আর একটু সামনে, যদিও এটা মেন রোডের উপরে নামছি আমি। আপনারা দেখছেন আমি যে সীতাকুণ্ড বাজারের থেকে যে সিএনজিতে উঠছি, 10 টাকা ভাড়া নিচ্ছে, আমাকে ওই গেটের সামনে নামাই দিছে। আর এখান থেকে আবার আরেকটা সিএনজি নিয়ে ইকো পার্কের যে গেটটা, এন্ট্রি গেট, ও গেট পর্যন্ত যাওয়া যায়। আমি সিএনজি নিলাম না, আমি একটু পায়ে হেঁটে যাচ্ছি, কারণ আশপাশের দৃশ্যগুলো দেখেন। এই দৃশ্যগুলো আসলে মিস করতে যাচ্ছিলাম না, এই জন্য আমি হেঁটে যাচ্ছি। আর এখান থেকে বোটানিক্যাল গার্ডেন বা ইকো পার্কের যে এন্ট্রি গেট, ওটা খুব বেশি দূরের না, পায়ে হেঁটে গেলে 10 মিনিট, আর সিএনজিতে গেলে 10 টাকা ভাড়া নিবে, হয়তো বা 3-4 মিনিট লাগতো। ও আপনাদের সাথে তো মজার একটা বিষয় শেয়ার করা হয় নাই, আমি জানতাম না। আমি সকালবেলা রওনা দেওয়ার সময় জানতে পারলাম 26শে মার্চে লকডাউন দেওয়া হয়েছিল। তো সেই লকডাউনের পরের থেকে এই পর্যন্ত ইকো পার্ক বন্ধ ছিল, টানা 7 মাস পার্ক বন্ধ ছিল। গতকালকে নাকি খুলছে, আর আমি আজকে এসে হাজির। এটা আমার সৌভাগ্য কিনা জানি না, এখন এসে যদি শুনতাম যে আজকেও খোলে নাই বা এখনও বন্ধ, কিন্তু এখন ঝর্ণায় পানি আছে কিনা এটাই হচ্ছে আমার সন্দেহ, মানে দুশ্চিন্তা আর কি।
পানি থাকার কথা, যেভাবে বৃষ্টি হচ্ছে, মানে বিগত দিনগুলোতে যেভাবে বৃষ্টি হয়েছে। আমি আমার সামনে এখন ইকো পার্কের গেট দেখতে পাচ্ছি। তো বোধহয় আমি 6-7 মিনিটই হাঁটলাম। এখানে বেশ কিছু দোকান আছে, আর সিএনজিগুলো এই পর্যন্তই আসে। হচ্ছে টিকিট কাউন্টার। চলেন আগে টিকিটটা কিনে ভেতরে ঢুকি। লোকজনই তো নেই, আসিতেছে। টিকিট কত ভাই? 20 টাকা ছিল। কবে থেকে বাড়লো? 2 বছর বাড়ছে? কি বলেন? প্রশাসনিক ভবন। এই পাশে একটা ছোট লেকের পুকুর, ঘাট বাঁধানো পুকুর। নজরুল ভাস্কর্য ডানে। ঝিরির পানির আওয়াজ পাচ্ছি। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এখনো পর্যন্ত আমার চোখে কোনো ট্যুরিস্ট পড়ে নাই, না ঢোকার না বের হওয়ার। এখন যদি ঝর্ণায় পৌঁছায় দেখি পুরো ইকো পার্কে একমাত্র ট্যুরিস্ট আমি, তাহলে বিষয়টা কেমন হবে? ইকো পার্কটা যে খুলছে এটাই মেবি এখনো সবাই জেনে পারে নাই। যারা আমার এই ব্লগটা দেখবেন আপনারা অ্যাকুরেট ইনফরমেশনটা জানতে পারতেছেন। এই যে এখন 26শে মার্চের থেকে 31শে অক্টোবর পর্যন্ত এটা বন্ধ ছিল। 1 নভেম্বর থেকে এটা খোলা হয়েছে। আজকে নভেম্বরের 2 তারিখ। চিন্তা করছিলাম যে পার্কে ঢুকে ঝর্ণায় যাওয়ার যে রাস্তা, এটা বাই চান্স যদি আমার চিনতে বুঝতে সমস্যাও হয়, হয়তো বা ট্যুরিস্ট দেখে বা কাউকে না কাউকে জিজ্ঞেস করে করে আমি পৌঁছায় যেতে পারবো, যেহেতু আমি সলো ট্রাভেল করতেছি। এখন কাকে জিজ্ঞেস করবো বলেন? আবার খাড়া পথ শুরু। চারিদিক একেবারে নিশ্চুপ, পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। কিন্তু এই মেশিন করতে গেছলো না, পরিবেশটাই দিল নষ্ট করে, মুডটাই নষ্ট করে দিল। আমি এখান থেকে কিছু মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু ওরা কারা? টুরিস্ট না, পিডিবি লোক। পিডিবি। এ হচ্ছে সুপ্তধারা যাওয়ার রাস্তা। এই যে ডান দিকে সিঁড়ি, এই সিঁড়ি নেমে গেছে একেবারে গর্তে। তো আপাতত আমি সুপ্তধারা যাচ্ছি না, আমি প্রথমে যাবো সহস্রধারা। এখানে কিছুটা সমতল ভূমি পেলাম, একটু আরামে হাঁটলাম আর কি। আবার সামনে দিয়ে যে আবার খারাপ পথ শুরু। এইভাবে খালি উঠতেই থাকো উঠতেই থাকো। হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি। এখানে একটু ব্রেক দিলাম। এই জায়গাটার নাম কি আমি জানি না কিছু, আপনাদেরকে তো দেখালাম। ইকো পার্কের এন্ট্রি গেট থেকে শুরু করে সুপ্তধারা যাওয়ার যে রাস্তা সেটা পার করে এই পর্যন্ত এসে এই জায়গার নাম আমি জানি না। এই আমার পিছনে দেখেন এই একটা রাস্তা, এই একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমি আসছি, আর এখন এই রাস্তায় যেতে হবে। হেঁটে উপরে এখানে আসার পরে একটা দৃশ্য দেখলাম, মানে অসাধারণ। আমার যত ক্লান্তি ছিল এক নিমিষে সব ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের একটু দেখাই। মোটামুটি মিনিট 10 ব্রেক নিলাম এখানে। এখন একটু রিল্যাক্স লাগতেছে, আবার যাত্রা শুরু করি আর দেরি না করি। আর এখন তো আরো খারাপ পথ উঠতে হবে যা মনে হচ্ছে রাস্তা দেখে। হচ্ছে সহস্রধারা ঝর্ণা যাওয়ার রাস্তা। এরোটা এদিক দেখাচ্ছে, আসলে নামার পথটা ওইদিকে এই গাড়ির সামনে। এখানে কিছু পর্যটক বসে আছে, তারা বোধহয় নিচের থেকে উপরে আসলো মাত্র, নাকি এখন নামবে আমি জানি না অ্যাকচুয়ালি। যাই হোক, আমি আমার যাত্রা শুরু করি। এবার চলেন সহস্রধারা ঝর্ণার দিকে আগানো যাক। গোলঘর দূরত্ব এখান থেকে 565 ফুট। সমস্যা নেই ভাই, আল্লাহর নামে রওনা দিই আগে। বিসমিল্লাহ। হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। যাত্রা তো শুরু করলাম, এখন দেখা যাক। ওই যে উপরে যে লোকগুলো বসা ছিল ওনারা নিচের থেকে ঘুরে ওই যে উপরে উঠে রেস্ট নিচ্ছে। একজনের অবস্থা খারাপ, কারণ ওরা বলতেছে যে সিঁড়ি এত পরিমাণ, নামার সময় নাকি ওদের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে নামতে নামতে। কিছুক্ষণ নামার পরে যখন দাঁড়ায় তারপরে নাকি অটোমেটিক ওদের পা কাঁপে। এখন আল্লাহ ভরসা, আমি তো সাহস করে রওনা দিলাম। কিন্তু নামতে তো যে আরাম, এর তো কোনো তুলনা হয় না। কিন্তু এটা উঠবো যখন, এই যে এবার দেখেন এই হচ্ছে একেবারে খাড়া নেমে গেছে নিচে। তাহলে এবার চিন্তা করেন এই সিঁড়ি বেয়ে যখন উঠতে হবে, আল্লাহ ভরসা। আর ওনারা বললো জোকের অত্যাচার আছে, 4 জনের পায়ে আমি রক্ত দেখছি আর কি। এখন আসলে এইসব দিয়ে ভয় পেলে তো ঘরে বসে থাকতে হবে। এগুলি তো অ্যাডভেঞ্চার, কষ্ট থাকবে, রিস্ক থাকবে,
আমি কিন্তু ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আপনারা অডিওতে পাচ্ছেন কিনা আমি জানি না। আওয়াজ বলতেছে যথেষ্ট পানি আছে ঝর্ণায়, বাকিটা নিজ চোখে দেখলে শান্তি পাবো। উপরে ওই যে সাইনবোর্ডটা আপনাদের দেখালাম, গোলঘর 565 ফিট, এই সামনেই বোধ হয় সে গোলঘর, এই যে এইটুক আমি বুঝলাম না। আমি যতটুক নামলাম এতটুকু ওঠা আসলে ঠিক আছে কষ্টদায়ক, কিন্তু তারা যেভাবে বলতেছে হাত পা কাঁপাকাঁপি, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। সিঁড়ি করে ভাই, সিঁড়ি তো দেখি না চোখে, আল্লাহ গো। এই হচ্ছে কষ্টের জায়গা। ওরা যে জায়গাটার কথা বলতেছিল এটাই হচ্ছে সেই জায়গা। তবে সিঁড়িটা কিন্তু নামার সময় কিন্তু রিস্কি, খুব সাবধানে সাবধানে পা ফেলতে হয়। আর বৃষ্টি হলে তো, এখন বৃষ্টি হচ্ছে, একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে, শ্যাওলা জমে আছে কিছু কিছু জায়গায়, এই জন্য একটু সাবধানে নামতে হবে। একটা সিঁড়িতে যদি আপনার পা ফসকায়, আপনি ওখান থেকে স্লিপ করবেন, একেবারে ঝর্ণার গোড়ায় গিয়ে পড়বেন। এতে আপনার পরিশ্রম বেঁচে যাবে, কিন্তু হয়তোবা, বুঝতেছেন তো। আমি কিন্তু ঝর্ণা দেখতেছি, কিন্তু আপনাদের এখন দেখাবো না, একেবারে কাছাকাছি গিয়ে তারপরে। আপনারা খালি এখন আমার সাথে আজাবের রাস্তাগুলো দেখতে থাকেন, যেগুলো এখন আরামদায়ক সেগুলো ওঠার সময় কি পরিমাণ আজাবদায়ক হবে। এই জায়গাটা একটু ভেজাল, এখান থেকে একটু আস্তে ধীরে সাবধানে নামতে হচ্ছে। ঝিরি পেয়ে গেছি, আমি নিশ্চিত এখন ঝিরির পানিতে পা দেওয়া মাত্র আমি সুইজারল্যান্ড পৌঁছে যাব। পানিগুলো এত পরিমাণ ঠান্ডা হবে এখন। আর এই যে আমাদের ঐতিহ্যবাহী অভ্যাস, ঝিরিতে প্রথম পদার্পণ। চলে এসেছি ঝর্ণার কাছাকাছি। অসাধারণ, অসাধারণ। পানির আওয়াজ হয়তো বা একটু অডিও কথা শুনতে সমস্যা হচ্ছে বোধহয়, কিন্তু কিছু করার নেই, এই আওয়াজের মধ্যে অনেক শান্তি আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পুরো এলাকায় আমি একা ট্যুরিস্ট। কোথাও কেউ নাই, সম্পূর্ণ এরিয়াতে আমি একা। এদিকে দেরি না করি, এবার হচ্ছে সুপ্তধারার দিকে যেতে হবে। যাই হোক, এখানে আস্তে আস্তে রওনা দিই। আর এই যে সামনের যে পথ বাকি, এটা তো এখন উঠতে হবে, তো আস্তে আস্তে যাই, আগাই, তারপরে উপরে উঠে আবার কথা হচ্ছে। এখানে দেখেন লজ্জাবতী গাছ, অনেক দিন পরে লজ্জাবতী গাছ দেখলাম। দেখি তো বাবা তোমাদের লজ্জা কেমন, তো লজ্জা সরম কম, এই লজ্জাটা একটু বেশি, একটু জোরে চাপ দিছি তো এই জন্য লজ্জা বেশি পাইছে। যাই হোক, চলেন রওনা দিই। আমি একা একা ঘুরতে পছন্দ করি, তাই বলে কি মানুষজন এলাকায় ছেড়ে দিবে আমার জন্যে? আল্লাহ, শুরু। তবে আমি যতটুকু বুঝলাম, খুব বেশি তাড়াহুড়া করে ওঠার চেষ্টা করলে ক্লান্ত বেশি লাগবে, কষ্ট বেশি হবে। আস্তে ধীরে উঠলে কোনো সমস্যা নেই, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এখন আসলে কয়টা বাজে এইটা আমার জানা খুব দরকার। রিল্যাক্সে হাঁটতেছি, ঘুরতেছি, টাইম পাস করতেছি, কিন্তু এখনও তো আরও এক কাহিনী বাকি, সুপ্তধারা। আমার সামনের এই সিঁড়ি দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে। এই সিঁড়ির শেষ প্রান্ত দেখলে একেবারে আসমানে গিয়ে ঠেকছে। শুধু শুধু অ্যাস্ট্রোনটসদের জন্য স্পেসশিপ বানায়, এত টাকা খরচ করে, ওদের বাংলাদেশে সবাই পাঠিয়ে দিলে এই সিঁড়ি বেয়ে গেলেই অন্য গ্রহে পৌঁছা যেত। চলে আসছি প্রায়, অনেক রাস্তা। এই লাঠিটা আমার অনেক হেল্প করছে, এই লাঠিটা না থাকলে ওঠা আরও মুশকিল হয়ে যেত। এই ঝর্ণায় নামার সময় উপরে যে ট্যুরিস্টগুলো বসা ছিল ওনাদের মধ্যে একজন আমাকে লাঠিটা দিছে। তারা আসলে ওই সময় তো ধন্যবাদ দিছি, এখন আরও 100 বার দিতে ইচ্ছা করতেছে। আর এখানে ব্রেক দেওয়ার একটা কারণ হচ্ছে ওই সামনে বেঞ্চ দেখা যাচ্ছে, দ্যাট মিন্স চলে আসছি। এখন একটু স্বস্তি লাগতেছে, অল্প একটু পথ, এটা ঠাস ঠাস করে উঠে যেতে পারবো। উপরে উঠে বেঞ্চে বসে কথা হচ্ছে, এবার একটু রিল্যাক্স লাগতেছে। এখানে একটা দোকান ছিল, এই দোকান থেকে আবার 2 প্যাকেট স্যালাইন কিনলাম।
এক প্যাকেট স্যালাইন খাইলাম। ঢাকার থেকে আসার সময় আমার বাসায় অনেকগুলো স্যালাইনের প্যাকেট সবসময় থাকে, তো আমি স্যালাইন নিয়ে আসছি, কিন্তু সেটা হোটেলের ব্যাগে, কারণ আমি স্যালাইনটা নিয়ে আসছি চন্দ্রনাথের হিসাব করে। তো এইখানে এসে এই অবস্থা হবে, এটা আসলে আমার ধারণার বাইরে ছিল। খুব যে কঠিন সেটাও বলবো না, আবার একদম যে সহজ অবশ্যই সেটা না। তবে একটু ধীরে সুস্থে সময় নিয়ে যদি আপনারা ওঠানামা করেন তাহলে আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে, কারণ আমি খুব বেশি রেস্টও নেই নাই, আবার খুব তাড়াহুড়াও করি নাই, এভারেজ বলা যায়। আর এখন একটু কষ্ট বেশি হওয়ার দুইটা কারণ আসলে। এক নম্বর কারণ হচ্ছে প্রায় 8-9 মাস ঘরে বন্দি, মানে এই টাইপের পরিশ্রম হয় না। আর 2 নম্বর বিষয় হচ্ছে মাস্ক। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার যতটুকু ধারণা অলরেডি। আমি এই মুহূর্তে সহস্রধারা থেকে বিদায় নিয়ে নিছি। আমি এখন সুপ্তধারার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি বেঞ্চে বেশ কিছুক্ষণ বসে বসে চিন্তা করতেছিলাম সুপ্তধারা যাবো কি যাবো না। ওইখানেও সেম অবস্থা, এরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে। তবে এখানে আমি যে দোকান থেকে স্যালাইন কিনলাম উনি বললেন যে সহস্রধারায় সিঁড়ি পরিমাণ যেরকম সুপ্তধারায় এত বেশি না, সুপ্তধারায় সমতল ভূমির পরিমাণটাই বেশি, তো কষ্ট একটু কম হবে। আর সহস্রধারার মতো এত দূরেও না, আর একটু কাছেই, তো একটু সাহস পেলাম আর কি। আবার স্যালাইন খেলাম, এটাতেও হয়তোবা কিছুটা ফজিলত পাবো, এই কারণে আমি সুপ্তধারা যাওয়ার রিস্কটা নিলাম আর কি। দেখা যাক, কষ্ট যত হোক যেতে তো হবে। একটা টার্গেটে যেহেতু বেরোইছি, অসম্পূর্ণ রেখে তো ঘরে ফিরবই না, লাগলে একটু সময় বেশি লাগবেই আর কি। আজকে আর কথা না বাড়াই, ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। সুপ্তধারাটা আগামী এপিসোডের জন্য তোলা থাকলো, ঠিক এখান থেকেই, কোনো কিছু মিস যাবে না। আপনারা আগামী এপিসোডে আবার ঠিক এখান থেকেই দেখতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন জানি আমি সুস্থ স্বাভাবিকভাবে সুপ্তধারাটা কমপ্লিট করে হোটেলে ফিরে লাঞ্চিত হতে পারি, মানে লাঞ্চ করতে পারি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।